আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৮৬তম পর্ব দিয়ে। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার গায়ে সাদা শাড়িতে ছোপ ছোপ রঙের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজা শান্ত থাকা দেখে লতিফা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম নিজে মুছে মিনমিনিয়ে বলল, জসিমের লাশটা কি তা করাম? পদ্মজা কলপারে পা রেখে শান্তস্বরে বলল, এত বড় দেহ দুজন মিলে কিছুই করতে পারবো না। রিদওয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফা খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে বলল, তোমারে দেখা আমার ডর লাগতেছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল, বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফা মাথা নাড়িয়ে বলল, না, করি নাই। শুধু দেখেছ? হ। রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমরে খুন করছে। কলপারের এক পাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসল। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাদ করে ওঠে। সে দুই কদম এগিয়ে এসে চাপা স্বরে বলল, এইটা কি তা কও পদ্ম? রিদু ভাইজানে জানলে? লতিফাকে কথার মাঝে থামিয়ে পদ্মজা বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতর রাখলো। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল, যা বলছি করো বুবু। লতিফা জবাবে কিছু বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল। চারদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক শব্দ করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা, শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুঁয়ে বেড়াচ্ছে। সে উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পদ্মজা রাম দায়ে লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয়। তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল। রিদওয়ান তার দিকে ছুটে আসছে। চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানালো। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরল। বলল, মরার ইচ্ছে জাগছে তোর? পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না। সে ঠোঁটে হাসি ধরে রাখল। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভড়কে যায়। পরক্ষণেই রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে পদ্মজার গলা। কিরমির করে বলল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা ২-৩ বার কাশল। তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে। সে পদ্মজার ব্যবহারে হতবম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলের ভেতরে চলে গেল। লতিফা পদ্মজার সামনে দাঁড়িয়েছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় জোরে শব্দ করল। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবেমাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে ডাকলেন, রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল। দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বে রিদওয়ান ২ হাত ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনোদিন শুনেন না। পদ্মজা কি করছে খবর রাখছেন? খলিল ২ তলায় ওঠার সিঁড়িতে তাকিয়ে বলল, এই সেরি আবার কোন কাম করল? মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে বলল, খুন করছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলায় জোর বাড়িয়ে বলল, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে হচ্ছে ভয় ডর নাই। রামদা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা?
আপনার অনুমতি নাই বলে ওই আমার সহ্য করতে হলো, নয়তো ওরে আমি কলপারে গেঁথে আসতাম। মজিদ হাওলাদার কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আচমকা কেমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রিদন গলায় জোর আরও বাড়িয়ে বলল, পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। ওইদিকে আমিরের খবর নাই। পাতাল ঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরে ও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির পদ্মজা দুজনই আমাদের জন্য হুমকি কাকা, বুঝতেছেন না কেন? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুর 1:40। পুনার দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। প্রেমা পূর্ণার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু পূর্ণা টের পেল না। সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3বার থুথু দিল, তারপর বলল, ভয় দেখালি কেন? কখন ভয় দেখালাম? কখন ভয় দেখালাম হ্যাঁ? প্রেমা ভ্রুকুঞ্চন করল। পূর্ণা বলল, কি দরকার বল। পূর্ণা ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে বলল, বড় আম্মা খেতে ডাকছে, যাচ্ছি আমি, আমার সাথে আসো। পূর্ণা রাগ নিয়ে বলল, যেতে বলছি যা তো। তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছিলে কেন? তোকে বলতে হবে? প্রেমা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ বলতে হবে। পূর্ণা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। সব সময় ঝগড়া করো কেন? আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস? প্রেমা গাল ফুলে চলে যেতে নিল। তখনই পূর্ণা চট করে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। পূর্ণা প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতনি রেখে আহ্লাদি স্বরে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব। রাগ না করে রাগ করে না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো, অবাক হয়ে প্রশ্ন বলল, কোথায় যাবে? পূর্ণা ঠোঁট কামড়ে হাসলো। প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায়, একটু দূরত্ব রেখে দাঁড়ালো। পূর্ণা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে। সে প্রশ্ন করলো, বলো কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল, অনেক দূরে। জায়গার নাম নেই? পূর্ণা হাসলো, তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে। পূর্ণা বলল, বিকেলে জানতে পারবি। এখন বললে কি সমস্যা? পূর্ণা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস, আমার ডাকতেছে না খেতে, চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কায় দিয়ে তাড়া দিল, চল চল চল। বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। তার ভেতর বাইরে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকছে। মনের বাগানে ফুটেছে শত রঙের ফুল। সেই ফুলের মিষ্টি ঘ্রাণে তলিয়ে যাচ্ছে সে, হারিয়ে যাচ্ছে বারংবার, ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর ক্ষণে। সেদিন পূর্ণা হলদের বাড়ি থেকে ফিরেই মোড়ল বাড়ির উঠানে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায়। চারদিকে ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার জন্য কয়েক হাত দূরেও বসতেও চোখে পড়ছিল না। এমত অবস্থায় পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমা প্রান্ত কেউ বুঝতে পারেনি বাসন্তী কেঁদে বলেছেন, আমি তোর আপন মা না, এজন্য আমার কথা শুনিস না। তাতেও পূর্ণার ভাবান্তর হলো না। সে যে বসে আছে তো আছেই, পাথর হয়ে গেছে। না শীত, না বাসন্তীর কান্না, কিছুই ছুঁতে পারেনি। বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে। মা, সমতুল্য বড় বোনের সাথে মন মালিন্য, ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ, কি করে সহ্য করবে, কি করে? বুকের ভেতরটায় আগুন দাও দাও করে জ্বলেছে। সে কি করে তা বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান পড়ার পরই যখন পূর্ণা ঘরে গেল না, তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি এনে বিছালো। তারপর পূর্ণাকে প্রেমা বলল, মাটিতে বসে থেকো না, পাটিতে বসো। কেন এমন করছো? বড় আপার সাথে কত খারাপ হলো, তার উপর তুমি এমন করছো? পূর্ণা আগের অবস্থানেই রইল। বড় আপার সাথে কত খারাপ হলো কথাটি শুনে তার 2 গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে মাটি থেকে পাটিতে নিতে চাইল। পূর্ণা চিৎকার করে কেঁদে বলল, কি সমস্যা তোমাদের? আল্লাহর দোহাই লাগে, একটু শান্তিতে থাকতে দাও, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। আমি আত্মহত্যা করব, আমার আর সহ্য হচ্ছে না।
পূর্ণা রুদ্রমূর্তির সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস কারো হলো না। পূর্ণা যে ধাঁচের মেয়ে, সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। বাসন্তী ঘরে এসে চাপাসরে কাঁদতে থাকলেন। তিনি আত্মগ্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছেন। না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচাতে, আর না পারছেন পূর্ণার কষ্ট কমাতে। সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। বারবার মনে হচ্ছে হেমলতা থাকলে এসব কিছুই হতো না। বাসন্তী মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন। প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল। তার নিজেরও বুক ভারী হয়ে আছে। গ্রামবাসী ছি চিৎকার করেছে। বাড়ি বয়ে এসে যা তা বলে যাচ্ছে। বড় বোন পদ্মজার সাথে মৃতমা হেমলতাকেও তারা ছাড়ছে না। সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই। কিশোরী এই ছোট মনে আর কতক্ষণ সহ্য ক্ষমতা ধরে রাখা যায়? প্রেমার চোখ দুটি ছলছল করে ওঠে। চোখে জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে। চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে গেছে। পূর্ণা উঠোন ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটির পাশে এসে বসল। গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতেই 2 ফোঁটা শিশির ঝরে পড়ে মাটিতে। প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন। পূর্ণাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারবেন না। নিজের অজান্তে একসময় চোখ লেগে যায়। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হচ্ছিল। লাহারি ঘরের চারপাশে অন্ধকার তলিয়ে আছে। দেখে সে এগিয়ে আসে। অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না। তাই সে রান্নাঘরে গিয়ে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। তারপর পূর্ণার পাশে এসে বসলো এবং বলল, আপা, ঘরে চলো। পূর্ণা রুক্ষ চোখে তাকায়। কণ্ঠ কাটকাট কণ্ঠে বলে, যা এখান থেকে। তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পূর্ণার দিকে চেয়ে কিছুটা দূরে থাকা মুরগির কুপির ওপর হারিকেন রেখে সে চলে যায়। রাত গভীর থেকে গভীরতর হয়। পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহারি ঘরের বারান্দায় যায়। সেখান থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে সাথে কষ্টগুলো মাথাচড়া দিয়ে উঠেছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? পায়ে আলতা দেওয়া হবে না? হবে না একটা সংসার, যে সংসারে মৃদুল হবে কর্তা, পূর্ণা হবে কর্ত্রী? মৃদুল কেন বুঝলো না? মৃদুল কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণা তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ। নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। বৃষ্টি ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারি ঘরে টিনের ছাদে টুপটাপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। মৃদু কাঁপছেও। তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ এক জোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। শেডের পায়ে কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটল না। সে অন্যদিকে ফিরে তাকালো। তারপর আবার আগন্তুকের দিকে তাকালো। না, সে সত্যি দেখছে মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুপ টুপ শিশির আর হারিকেনের হলুদ আলো সাক্ষী বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সেই চাহনির তীরবিদ্ধে পূর্ণার বুকে স্পন্দন থেমে গিয়েছিল। থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকলো, পূর্ণা, তখন পূর্ণার সম্মিত ফিরল। সে আবিষ্কার করলো মৃদুলের উপস্থিতি। মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এ কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের ভারটা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। অভিমানের ভারে পূর্ণা বাজখাই কণ্ঠে বলল, কি চাই? মৃদুল মাথা নত করে ঠায় দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়। তার মাথা নত। পূর্ণা বলল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল। মৃদুল কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, গলা আটকে আসছে। সে পূর্ণার চোখের দিকে তাকালো। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণার গলার স্বর নরম হয়। কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কি করে চাইবে বুঝতে পারছে না। সারাদিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন থেকে নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে।
কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি। ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না, কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, সে আর স্থির থাকতে পারল না। হুলকার গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারলো পূর্ণা নিজের বাড়িতে চলে গিয়েছে। মৃদুল আর দেরি করেনি, কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়ি। কিন্তু এই মুহূর্তে মনের মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে সত্তা। নিঃসত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই, এই ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বোঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গিলল। মৃদুল তার কান্না আটকিয়ে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পূর্ণা। পূর্ণা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তার মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, তখন সেও প্রতিশোধ নিবে। পূর্ণা বলল, কিন্তু আমি আপনাকে চাই না। আপনার সাথে আমাকে মানায় না, আর যার সাথে আমাকে মানায় না আমি তার ধারে কাছেও থাকতে চাই না। পূর্ণার উচ্চারিত এক একটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমি আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো, সে ভীষণ অস্থির, সে যেন নিজের মধ্যে নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল, ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেওয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে ওঠে, মাথা চক্কর দিয়ে ওঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার উপর বরফের ভার ধসে পড়েছে। মৃদুল কান্নামাখা স্বরে বলল, আমি কখন এমন কইরা হইয়া গেলাম পূর্ণা? আমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলাম? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর একুলও পাই না ওকুলও পাই না, তুমি হাত ছাড়া দিলেই মরণ, ধইরা রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড় মুহূর্তেই ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেললো? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসলো। তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাত শক্ত করে ধরে মৃদুল বলল, পূর্ণা, আমি কোনোদিন এমন করতাম না, কোনোদিন না। একবারের মতো মাফ কইরা দাও। যদি আর এমন করি তুমি আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকায় খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পুনর্মিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাসা করে উঠছে। লাহারি ঘরের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা। দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় হাঁপানো শীত। পূর্ণা ঠকঠক করে কাঁপছে। মৃদুল মৃদু থমকে স্বরে বলল, কখন থাইকা কইতাছি ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার। অসুস্থ হয়ে যাইবা তো, শরীর মরা মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে? ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো? মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। ওনার দুই গলে হাত দিয়ে বিভ্রম নিয়ে বলল, বৃহস্পতিবার বিকালের মধ্যেই আইসা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকা হইব। মৃদুল নিকা শব্দটা খুশিতে বাকবাকুম করে উচ্চারণ করলো। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে? পুরা দুইনারে এক কইরা রাইখা শুক্রবারে আমি তোমারে বিয়া করাম। বিয়ার শাড়ি গহনা সব নিয়ে আসুম, তুমি খালি প্রহর গুনতে থাকো। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডুলে রাগী ছেলেটার বউ হবে। ভাবতেই বুকের ভিতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় বলল, এখন যাও, লেপের তলে 2 ঘুম দাও।
তোমারে ধরছি না সাপের ধরছি বোঝাই যাইতেছে না, এত ঠান্ডা। যাও ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল বাঁকিয়ে দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের সেরা, দুইনাথ এমন কিছু নাই যে আমার পথ আটকাইব। যেখানে আইসি যেমনে আইসি অমনেই যামু। পুনা ফিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পুনা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদু হেসে মাথা নাড়ালো, ইশারায় আশ্বস্ত করলো সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি, সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো খুব কাছাকাছি। পূর্ণা উৎসুক হয়ে আছে, সেও কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর ডাকলো, পূর্ণা। মৃদুলের কথার সাথে সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখলো, তারপর লাহারি ঘরের দিকে তাকালো, তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে এসেছে, যেখানে শুধু আর সে, মৃদুল, প্রেম, প্রেম আর প্রেম। পরক্ষণে মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে ওঠে, তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উড়ছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারে নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের রাত তার নিজস্ব ক্ষমতায় ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাওয়া ভুল বুঝতে পারল, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান শয়তান। পুনঃ হতভম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে বলল, শয়তান কি আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়, কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়েই থাকে, তারপর বলল, তোমারে আমার চুমু খাইতে ইচ্ছা করতেছে। এইটা তো শয়তানের কাম। মৃদুলের সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করেই মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করলো, আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। ও মা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্না বান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে গোছালে, এখন আবার সাজতে বসছো, কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসলো। 2 ডজন লাল কাচের চুড়ি 2 হাতে পরে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে। সেটা তোর দোষ। আপা বলো না, বিরক্ত করবি না তো? প্রেমা রাগে পায়ে গটগট শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে যায়। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নেবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মৃদুল পূর্ণার আলতা দেওয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে, মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে হচ্ছে। চোখ বুঝলে সেই দিনের রাতটা ধরা দেয় ছবির মতন। মৃদুল চলে যাওয়ার পরের দিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। 2 বোনের মন মালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা এখন অনেক দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণা সাক্ষাৎ করতে চায়। পদ্মজা অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘুমটা টেনে নিল, তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তী জবাব আসে, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কি কারো কথা শোনার মেয়ে? সে দৌড়ে পালাতে যায়। গেটের কাছে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাঁটা পড়েছিল। সে কাঁটা তেজরা ভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেয়ে আসে। তাতেও দমবার পাত্রী নয় সে। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ির দিকে ছুটল।
বেশ কিছুক্ষণ হাঁটার পরে পুনার মনটা হঠাৎ করেই বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মোড়ল বাড়ির দিকে তাকালো। গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে।